যখনই গাজায় একটি সুড়ঙ্গে ৬ জন জিম্মির মৃতদেহ পাওয়া গেল, তারপর থেকে কিন্তু বিক্ষোভ শুরু হয়েছে। এই বিক্ষোভের যে চাপ, অর্থাৎ জনগণের যে সরকারের উপর চাপ, সেটি শেষ পর্যন্ত নেতানিয়াহু সরকারকে একটি যুদ্ধবিরতির জন্য চুক্তি করা কিংবা জিম্মিদের উদ্ধার করার জন্য যে চুক্তি করা, সেটি করতে বাধ্য করবে বলে আপনার কাছে মনে হয় কিনা? ইসরায়েলের একজন সৈন্যকে হামাস নিয়ে এসেছিল, কোন জায়গা থেকে অপহরণ করে নিয়ে এসে জিম্মি করে রেখেছিল। ওই একজনের জন্য তারা ১,০০০ প্যালেস্টাইনি বন্দীকে ছেড়ে দিয়েছিল। প্রথমে পুরা গাজা, পশ্চিম তীর এগুলা দখল করে ফেলার উদ্দেশ্য হিসাবে তার একটা অজুহাত খাড়া করার জন্য এইসব কাণ্ড হয়েছে। সাপোর্ট থাকার কারণে তিনি জনস্বার্থে, এটা কিন্তু একটা ভালো দিক হচ্ছে, জনগণের স্বার্থে তিনি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত মানুষ, তাকে দেশ থেকে পালাতে হবে না কিংবা তাকে কখনো ওই আপনার জুডিশিয়াল ট্রায়ালের সম্মুখীন হতে হবে না, কারণ হচ্ছে তিনি জনগণের শক্তি নিয়ে ক্ষমতায় থেকে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করছেন। যখনই গাজায় একটি সুড়ঙ্গে ৬ জন জিম্মির মৃতদেহ পাওয়া গেল, তারপর থেকে কিন্তু বিক্ষোভ শুরু হয়েছে এবং একটি যাতে সকল জিম্মিকে উদ্ধারে নেতানিয়াহু সরকার যাতে একটা চুক্তিতে যায়, সেটি মূলত দাবি। এবং সেখানে সবচেয়ে বড় শ্রমিক সংগঠন যারা, তারাও কিন্তু স্ট্রাইক ডেকেছিল, যদিও আদালতের নির্দেশে তারা সেটিকে উল্টো করে নিয়েছে। কিন্তু সাধারণ মানুষের, বিশেষ করে জিম্মি পরিবারদের যে বিক্ষোভ, তাদের ডাকে সাড়া দিয়ে প্রচুর মানুষ বিক্ষোভে নেমেছেন। সেই বিক্ষোভটি চলছে। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার কাছে জানতে চাই, এই বিক্ষোভের যে চাপ, অর্থাৎ জনগণের যে সরকারের উপর চাপ, সেটি শেষ পর্যন্ত নেতানিয়াহু সরকারকে একটি যুদ্ধবিরতির জন্য চুক্তি করা কিংবা জিম্মিদের উদ্ধার করার জন্য যে চুক্তি করা, সেটি করতে বাধ্য করবে বলে আপনার কাছে মনে হয় কিনা? এটা একটু মানে ডেফিনেটিভ কিছু বলা যায় না নেতানিয়াহুর ব্যাপারে। নেতানিয়াহু, তার অর্থমন্ত্রী এবং তার আরেক মন্ত্রী, এই দুই মন্ত্রী কট্টর। তারা তাদের এবং নেতানিয়াহুর কারণে এই পুরো জিনিসটা হচ্ছে না। শুনুন, কয়েক বছর আগে একবার ১০-১৫ বছর আগে ইসরায়েলের একজন সৈন্যকে হামাস নিয়ে এসেছিল, কোন জায়গা থেকে অপহরণ করে নিয়ে এসে জিম্মি করে রেখেছিল। ওই একজনের জন্য তারা ১,০০০ প্যালেস্টাইনি বন্দীকে ছেড়ে দিয়েছিল এবং গাজার উপরে কোনো আক্রমণ করেনি। এই ঘটনা, এইবারে যে এই ঘটনাটা ঘটলো, এই ঘটনার পরে তারা আক্রমণ করলো, আক্রমণ চালিয়ে যাচ্ছে। ১১ মাস হয়ে গেল, ধ্বংসস্তূপে পরিণত করেছে, মানে বিপুল সংখ্যক লোককে মেরেছে, 100,000-এর মতো সম্ভবত আহত করেছে, অধিকাংশই গুরুতর আহত, একটা ভয়ানক মানবিক বিপর্যয় ঘটিয়েছে। কিন্তু এইবারে না করার কারণ কি? এত যে চাপ, এটার কারণ হচ্ছে তারা এবারে বলছে তারা মানে হামাসকে ধ্বংস করবে। আচ্ছা, যতজন আহত হচ্ছে, যত শিশু এখন জন্মাচ্ছে, তারা নূতন হামাস হবে না? এটা কোনো লোক যদি বোকার স্বর্গে বাস না করে, এরা যে হেট্রেড নিয়ে জন্ম নিচ্ছে, এরা যেখানে থাক পৃথিবীর, তাদের আমৃত্যু তারা এই হেট তারা বলবে না। ফলে তারা মানে একটা ভয়ঙ্কর শক্তিকে মানে তৈরি করে যাচ্ছে তাদের এই অমানবিক কাজকর্ম দ্বারা। আরেকটা কথা হচ্ছে, এখন এর আগেও আপনাদের শোতে বলেছি, এই কথা বলা উচিত, সেটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মানে দক্ষ, এফিশিয়েন্ট ডিফেন্স ব্যবস্থা বলা হয়ে থাকে ইসরায়েলের। এই রিসেন্টলি তারা তেহরানে গিয়ে হামাসের এক নেতাকে মেরে ফেলল। তার আগে আরেকজনকে মেরেছে ইয়েতে, আপনার অর্থাৎ ইসমাইল হানিয়াকে মৃত্যুর কথা আপনি বলছিলেন, এবং এর আগেও তারা মেরেছে অনেককেই। আরেকজনকে মেরেছে ইয়েতে, লেবাননে। পিন পয়েন্ট, কে কোথায় যাচ্ছে, কখন আসছে, এই যে একেবারে তারা পিন পয়েন্ট করে এরা জানে। কেন হচ্ছে, পৃথিবীতে কয়েক বিলিয়ন এই যে গাড়ি চলে, জিপিএস দিয়ে এগুলো উপর থেকে দেখে, তাদের তার চাইতে আরো দক্ষ ব্যবস্থা আছে। তারা পিন পয়েন্ট করে দেখতে পায় কে কখন কোথায় যাচ্ছে, কে কোথায় কোন আবাসে আছে। এখান থেকে হামাস এতগুলো লোক ওখান দিয়ে চলে গেল, কাঁটা তার উপর দিয়ে যাচ্ছে, ১,০০০ মতো লোক গেছে, তারা বলে আরো বেশি গেছে। তাদের সেখানে অসাধারণ রক্ষাবহ, তারা কিচ্ছু দেখলো না, এরা প্ল্যান করছে দেখলো না। এই আপনার এখানে টানেল বানাচ্ছে, তারা দেখছে না। এখানে জিনিসপত্র যেগুলো আসে তাদের ভিতর দিয়ে আসে, এরা কি কি জিনিস টানেল বানাতে কাজে লাগে সেটা তারা আগে নিজেরা সাপ্লাই দিয়েছে। এত কিছু তারা দেখে নাই, তারা দেখেছে। তাহলে এইটা ঘটতে কেন? এটা আমার ধারণা, এটা কোনোদিন না কোনোদিন, আপনারা ইয়াং লোক আছেন, মানে অবমুক্ত দলিলে হয়তো দেখতে পাবেন, এইটা তারা অ্যালাউ করেছে।
এটা অ্যালাউ করেছে। অর্থাৎ তাদের তাদের মানসিকভাবে অনুমোদন ছিল যে এই ধরনের ঘটনা ঘটানোর পরে হামাসের উপর আমরা এইভাবে হামলে পড়বো। হামাসের উপরে এটা না, এই গাজা তো তারা দখল করবে। পশ্চিম তীর এই সেদিনও আবার আক্রমণ করছে। পশ্চিম তীর অবিরাম ধারায় মানে বাড়ি দখল, গ্রাম দখল করতে করতে এখন প্রায় পুরাটা দখল। পুরা পশ্চিম তীর আর পুরা গাজা, প্রথমে পুরা গাজা, পশ্চিম তীর, এগুলা দখল করে ফেলার উদ্দেশ্য হিসাবে তার একটা অজুহাত খাড়া করার জন্য এইসব কাণ্ড হয়েছে। ফলে এরা এলাও করেছে। আমাদের কয়েকশো লোক না হয় মারাই গেল। এই স্যাক্রিফাইসটা আমরা ওই যে আপনার ইসলামিক স্টেট ইসলামিক এক্সট্রিমিস্ট আছে, যতই বিক্ষোভ হোক তার দেশের ভিতরে, সেই বিক্ষোভকে আমলে নিয়ে কোনো চুক্তিতে যাবে না, যুদ্ধবিরতির না। হয়তো এখন আমেরিকা প্রচন্ড নাকশ, তারা প্রেসার দিচ্ছে, কিন্তু আপাতত গেলেও, হ্যাঁ, প্রথম পর্যায়ে গেলেও তারপরে সে কি বলেছে, আজকেও বলেছে, এমন শিক্ষা দেব, এই পর্যন্ত যা করিনি আমরা, আমি বলছি না কি করব, কিন্তু এমন শিক্ষা দেব, এমন শাস্তি করতে থাকবে, মানে এইটা পৃথিবী মনে রাখবে, এই ধরনের কঠোর। তার মানে হয়তো প্রাথমিকভাবে এটা মেনে নিয়ে এই 6 সপ্তাহ 5 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি করে তারপর তারা এমন পাল্টা আক্রমণ, এর ভিতরে এই যুদ্ধবিরতির ভিতরেও তারা যদি অন্য কোথাও অন্য কাউকে আক্রমণ করতে হয়, পিন পয়েন্ট অ্যাটাক, তাহলে সেটা হয়তো করবে। সামথিং মানে যেভাবে সে বলেছে, সামথিং ইজ ব্লোয়িং আপ এটার ভিতরে। ফলে যুদ্ধবিরতি হয়তো এক ধরনের হতে পারে সাময়িক, কিন্তু সেটার মাধ্যমে শান্তি আসবে না। জি, আমরা দেখতে পাচ্ছি অ্যাডভোকেট আব্দুর রশিদ, সেটি হলো যে পশ্চিমারা যারা তাদের সবচেয়ে বড় মিত্র, বিশেষ করে প্রেসিডেন্ট বাইডেনও কিন্তু বলছেন যে নেতানিয়াহুর কাজে, অর্থাৎ যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুর চেষ্টাটাকে তিনি আন্তরিক মনে করছেন। এবং একই দিন আমরা দেখছি যে ইংল্যান্ড তারা 30 ধরনের অস্ত্র ইসরায়েলকে রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছে। অর্থাৎ তারা কিন্তু এক ধরনের চাপ দিচ্ছেন, কিন্তু নেতানিয়াহু কোনোভাবেই সেটি মানছেন না। তিনি তার দেশের ভিতর থেকে এখন চাপ আসছে, বাইরে থেকে চাপ আসছে। নেতানিয়াহু এরকম আপোষহীন অবস্থায় আছেন কেন, আপনার কাছে কি মনে হয়? অ্যাডভোকেট আব্দুর রশিদ। জি হ্যাঁ, ধন্যবাদ জুয়েল ভাই। হ্যাঁ, আসলে হচ্ছে কি, এই জায়গায় ইসরায়েলের একটা লং টার্ম প্ল্যান আছে। এই প্ল্যানের সাথে শুধুমাত্র যে মানে ইসরায়েল এবং তার কয়েকজন মিত্র জড়িত তা না। আমি মনে করি প্রত্যেক পশ্চিমা বিশ্ব 1948 সালের পর থেকে, ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, তারা ইন্টারন্যাশনাল যত নর্মস এন্ড ভ্যালুজ এন্ড প্রিন্সিপাল আছে সবগুলোকে ভায়োলেট করে দিনের পর দিন, ইভেন কি জাতিসংঘের এমবার্গো, জাতিসংঘের যে লাইন করে দিয়েছিল, যে এই লাইন হচ্ছে ইন্টারন্যাশনাল লাইন, সেগুলো পর্যন্ত সব উপেক্ষা করে তারা এই ভূখণ্ডটাকে আস্তে আস্তে গ্রাস করছে, গিলে খাচ্ছে। এবং পশ্চিমাদেরকে তারা ব্যবহার করছে, আমেরিকাকে তারা ব্যবহার করছে। এবং এদের আসলে আমরা তো দেখি মিডিয়াতে যেটা আসে, যেটা বলা হয়, যেটা টেলিভিশনে আসে, কিন্তু ভিতরে ভিতরে আসলে আপনি যদি জ্ঞানী হন তাহলে অনুধাবন করতে পারবেন যে এই রাষ্ট্রটাকে যেভাবে করে কামড়ে কামড়ে ফিলিস্তিন নামক যে রাষ্ট্রটা খাওয়া হচ্ছে, এটা একসময় আর থাকবে না। কারণ এই যে দেখেন, আপনার ফিলাডেলফিয়ার যে বর্ডারটা আছে মিশরের সাথে, এটা কমপ্লিটলি শাটডাউন করে ওখানে ইসরায়েল সোলজাররা বসে আছে। ওদিক দিয়ে কোনো হিউম্যানিটেরিয়ান এড যেতে দিচ্ছে না। তাদের এক্সকিউজ যে এখান থেকে এদিক দিয়ে সব অস্ত্র আসে, এখানে টানেল তৈরি করা হয়। লোক এগুলো তারা এক্সকিউজ তৈরি করবে এবং তারা যা করার জন্য তাই করবে। ইসরায়েল রাষ্ট্রটা হচ্ছে কি, যে নেতানিয়াহু, ইনি হচ্ছে জাতীয়তাবাদী একজন মনে করেন যে দলের একজন নেতা, এবং তার পিছনে জনগণের একটা ব্যাপক সাপোর্ট আছে। এবং সাপোর্ট থাকার কারণে তিনি জনস্বার্থে, এটা কিন্তু একটা ভালো দিক হচ্ছে, জনগণের স্বার্থে তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত মানুষ, তাকে দেশ থেকে পালাতে হবে না, কিংবা তাকে কখনো ওই আপনার জুডিশিয়াল ট্রায়ালের সম্মুখীন হতে হবে না। কারণ হচ্ছে তিনি জনগণের শক্তি নিয়ে ক্ষমতায় থেকে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠিত করছেন। আর ইসরায়েলের ডিপ্লোম্যাসি পৃথিবীতে এত বেশি স্ট্রং, যেটা আমার একজন গেস্ট বললেন, যে তাদের মিলিটারি, তাদের ডিপ্লোম্যাসি, লোক এদের কাছে গোটা মুসলিম ওয়ার্ল্ডেই কিছু না। কারণ আপনার হয়তো মনে আছে 1960s এর কোন এক সময় 67-তে একটা যুদ্ধ হয়েছিল, 12টি আরব রাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধ করে 1 মাসও টিকে থাকতে পারেনি, বুঝতে পারে। তো এখন ইসরায়েল হচ্ছে সেই ধরনের শক্তি নেয়, এবং শক্তি থাকলে একটা মানুষ পৃথিবীতে যা কিছু তাই করার চেষ্টা করে। একটা কথা আছে ইংলিশে, যে পাওয়ার টেন্ডস টু করাপ্ট অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্ট অ্যাবসলিউটলি। যখন আপনার পাওয়ার থাকবে না, ডিপ্লোম্যাটিক পাওয়ার, ইসরায়েলের সেই ডিপ্লোম্যাটিক পাওয়ার আছে, ইসরায়েলের সেই মিলিটারি পাওয়ার আছে, ইসরায়েলের পাওয়ার আছে হোয়াইট হাউস কিংবা আমেরিকার মানে আমেরিকাকে কিভাবে করে কাজে লাগানো যায়, সেই জায়গাটা, সেই শক্তিটা তাদের আছে। এগুলোকে কাজে লাগিয়ে তারা যা করা সেখানে সেটা করবেই। অন্যদিকে আমাদের মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে হিউজ প্রবলেম আছে, কারণ মুসলিম ওয়ার্ল্ডের মধ্যে ডেমোক্রেসি নাই, রুল অফ ল নাই। এখানে আমরা ইউনাইটেড না, আমরা এখানে মানে মানে কি বলবো, মুসলিম ওয়ার্ল্ড অনেকটা স্বার্থপর। ফিলিস্তিনিদের বিষয়টা যখন আসে, তখন
আমরা কিন্তু ফিলিস্তিন রাষ্ট্রটাকে তৈরির জন্য আমাদের যে দায়িত্ব পালনগুলো করা উচিত মুসলিম ওয়ার্ল্ডের, সেই দায়িত্বগুলো কিন্তু আমরা পালন করছি না। এই যে বাইডেন যে কাজটা করেছে, এদিকে একটা জিনিস আবার আপনি ভুলে গেলে চলবে না যে আমেরিকা আবার এখান থেকে যদি বেরিয়ে আসে, আমেরিকা যদি বলে নে ভাই তোদের সমস্যা তোরা সামলা, আমি এর মধ্যে নাই, তাহলে কিন্তু বিপদটা আরো বেশি হবে। আমেরিকার যে একটা বার্গেন পাওয়ার আছে, একটা শক্তি আছে, একটা ডিপ্লোম্যাটিক পাওয়ার আছে, এটাকে কিন্তু স্টেবল করার জন্য যেমন দরকার, আবার ইসরায়েল যেটা করছে সেটা করার জন্য কিন্তু ইসরায়েলের, আমেরিকা এবং ব্রিটেনকে দরকার। তো আপনি যে অস্ত্রর যে এমবার্গোর কথা বা স্যাংশনের কথা বলেন ব্রিটেন থেকে, এটাও আমি মনে করি যে লোক দেখানো। কারণ হচ্ছে এগুলো সিচুয়েশনের, আমরা জানি না যে সিচুয়েশনের ভিতরে কেমিস্ট্রিটা কি চলছে, এগুলো লোক দেখানো বেশিরভাগ করা হয়। কারণ যেহেতু আমরা পশ্চিমা বিশ্ব একটু মানবাধিকার নিয়ে সচেতন, এত মানুষ 40,000-এর মতো মানুষ ওখানে মারা গেল, তারপরে 1 লক্ষর মতো মানুষ সেখানে আহত হয়েছে, তাই না? এখন আমরা যেহেতু মানবিক ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আমরা তৈরি করেছি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আমরা তৈরি করেছি, বিশ্ব মানবাধিকার নিয়ে আমরা খুব বেশি সচেতন, সুতরাং আমাদের তো কিছু বলতে হবে, কিছু এমবার্গো তো দিতে হবে। কিন্তু ভিতরে আসলে খেলাটা কি চলতেছে 48 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত, প্রায় এই যে 70 বছর বা 72 বছর যে খেলা, এই খেলাটাকে যদি আপনি জ্ঞানী হন, অ্যানালাইসিস করে বুঝতে পারবেন যে পশ্চিমাদের অ্যাকচুয়ালি স্ট্রংলি যেই ভূমিকাটা পালন করা উচিত ছিল এই প্যালেস্টাইন রাষ্ট্রটা তৈরি করার পেছনে, সেই ভূমিকাটা সেইভাবে করে তারা কখনো গ্রহণ করেনি। আরেকটা জিনিস বলে রাখি, নেতানিয়াহু চেষ্টা করছে, এই বাইডেন গভর্নমেন্ট কিন্তু একটু নেতানিয়াহুর প্রতি নাকশ। আপনি দেখেছেন তার বাইডেনের ইদানিং যে ইন্টারভিউতে সিএনএন কে দেওয়া, যে সে বললো যে নেতানিয়াহু এই ডিলের ব্যাপারে তার আগ্রহ কি, সে স্পষ্টতই নো বলেছে কথাটা, তাই না? এর মানে এই ডিলটাকে ডিলে করতে চায় হচ্ছে নেতানিয়াহু। নেতানিয়াহুর উদ্দেশ্য হচ্ছে সামনে আমেরিকার ইলেকশন, এই ইলেকশন পর্যন্ত কোনো রকম টেনে টুনে নিয়ে গেলে নতুন যদি প্রেসিডেন্ট কেউ আসে তাহলে তো সে একটা লম্বা সময় পেলো, আর এই সময়ের মধ্যে যেটুকু তার করা দরকার, তার মাথার মধ্যে একটা প্ল্যান আছে, এই প্ল্যান অনুযায়ী সে যা করা তা করবে। এটার জন্য এই যে কথাগুলো বলছে নেতানিয়াহু যে এমন শিক্ষা দিবে, এই কথাগুলো ইটসেলফ ক্রিমিনাল কথা, ইটসেলফ ক্রিমিনাল কথা। এগুলোকে নিয়ে আমি মনে করি এগুলো নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের খুব স্ট্রং ভূমিকা রাখা দরকার এই নেতানিয়াহু যে কাজগুলো করছেন। কিন্তু না, আমরা তো এগুলোর কোনো ইমপ্লিমেন্টেশন দেখছি না। অর্থাৎ খুব একটা আশার কথা হয়তো নেই প্যালেস্তানিয়ানদের জন্য, কারণ ইসরায়েল যে নির্মমতা চালিয়ে যাচ্ছে সেটি সামনের দিনেও তারা হয়তো তাদের রাজনৈতিক ভাবে তারা যদি মনে করে যে এটি থামানো দরকার, তারা মনে না করলে কেউ আসলে এটি থামানোর সুযোগ নেই, কারণ তারা কাউকে পরোয়া করছে না। একটা সেন্টেন্স যোগ করতে চাই। ঠিক, আধুনিক পৃথিবীর ইতিহাসে ইহুদিরা যেরকম জঘন্য নির্যাতনের হত্যাযজ্ঞের শিকার হয়েছে হিটলার হাতে, জি, তার দাবি বলা হয় 6 মিলিয়ন লোক মারা গেছে, যে ভয়ঙ্কর সেটা আমরা যখন এসব ভিডিও দেখি, চিত্র দেখি, আমাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, আমরা দুঃখ মর্মাহত হই। সেই রাষ্ট্র, সেই জাতি আরেকটা জাতিগোষ্ঠীর উপরে, তাদের নেইবার, তাদেরকে উপরে একই রকম নির্যাতন চালিয়ে যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে, মানুষের ইতিহাসের বর্বরতার এইটির চাইতে আর প্রকৃষ্টতম উদাহরণ কিছু হতে পারে বলে আমি মনে করি না। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।